সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমরা জানো বাংলাদেশের প্রথম ঢাকা কলেজের অধ্যক্ষ মহোদয়ের অনুপ্রেরণায় তার ব্যক্তিগত উদ্যোগে ঢাকা কলেজে অনলাইন ক্লাসের সূত্রপাত ঘটে। পরবর্তীতে তোমরা এখন দেখতে পাচ্ছ সারা বাংলাদেশেই বড় বড় যে কলেজগুলো রয়েছে এবং বিভিন্ন জেলাভিত্তিক যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতেও অনলাইন ক্লাস শুরু হয়েছে। তাহলে আমরা বলতে পারি ঢাকা কলেজের অধ্যক্ষ মহোদয় অনলাইন ক্লাসের পায়োনিয়ার বলা যায়, বলবো আমরা। এরপর ছাড়ের ক্লাস যখন চালু করলেন অনলাইনে, এরপরই মন্ত্রণালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সমস্ত জায়গায় মন্ত্রণালয় মিটিং করে অনলাইন ক্লাসের জন্য বিভিন্ন কলেজে অনলাইন ক্লাস চালু করেছেন মন্ত্রণালয়ের নির্দেশে। তা আমরা প্রথমে ইন্টারমিডিয়েট শুরু করেছিলাম, পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এবং ঢাকা কলেজ অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনায় আমরা অনার্স ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে ক্লাস শুরু করেছি। কোনো ডিপার্টমেন্ট, অনেক ডিপার্টমেন্টে আমরা বলবো রোজার মধ্যে নিয়েছে, আমরাও কিছু ক্লাস নিয়েছি পরিসংখ্যানে। আমি আজকে অনার্স সেকেন্ড ইয়ারে আমার যে কোর্স, আমার জন্য বরাদ্দ যে কোর্স রয়েছে তার উপর আমি আজকে ক্লাস নিচ্ছি। তো আমার এই কোর্সের নাম হলো স্যাম্পলিং টেকনিক, যাকে আমরা এখন বলবো স্যাম্পল সার্ভে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা আমার সাথে রয়েছে, যারা আমার ক্লাসগুলো দেখছো, তোমরা জানোই বৈশ্বিক মহামারী যে করোনার প্রভাবে তোমরা ক্লাসে আসতে পারছো না। সুতরাং আমরা যে অনলাইনে ক্লাসগুলো নিচ্ছি সেইগুলোকে অনুধাবন করবে, অনুকরণ করবে এবং এটা কলেজের ডিপার্টমেন্টের পেজে থাকবে, ইউটিউবে থাকবে। যদি কেউ মিস করো, সে পরবর্তীতে এটা দেখেও তুমি ক্লাসটা অনুধাবন করতে পারবে। সুতরাং ক্লাসের গুরুত্ব মনে করে তুমি ধরে নিবা এই মহামারী সহজে শেষ হচ্ছে না, সুতরাং অনলাইন ক্লাসটাই তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং অনলাইন ক্লাসগুলো তোমরা মিস করবে না। আমাদের সকল টিচার আমরা ইতিমধ্যেই ডিপার্টমেন্টের পেজে এবং ঢাকা কলেজের ডিসি ফ্যামিলিতে আমাদের ফেসবুকে আমরা রুটিন দিয়েছি কে কয়দিন ক্লাস নেবে। আমি একটু বলে রাখি, আমার দুটো ক্লাস আপাতত, আমরা পরবর্তী থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্সের ক্লাস নিব। এখন আমি ফার্স্ট ইয়ার নিব ক্লাস, সেটা হলো শনিবারে 11:30টায় এবং সেকেন্ড ইয়ারে সোমবার 11:30টায়। আশা করছি তোমরা আমার ক্লাসটা অনুকরণ করবে, অনুসরণ করবে এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ক্লাসটা আমরা শেষ করব। ওকে, আমরা শুরু করছি তাহলে আমাদের কোর্সের পড়া। স্যাম্পল, তুমি বাস্তব জীবনে বলো আর কাল্পনিক যুগে যেখানেই বলো না কেন, তুমি যেখানে যাও, যেখানে তথ্যের দরকার রয়েছে সেখানে ডাটা কালেকশনের একটি সম্পর্ক রয়েছে, তথ্য সংগ্রহের একটি ব্যাপার রয়েছে। আমি কেমন পড়াই, তোমাদের ক্লাসগুলো আমি কেমন নেই, সেটা ব্যক্তির মতামত হবে না। আমার ক্লাস যদি 50 জন করে, ওই 50 জনের মতামতের ভিত্তিতে যদি ম্যাক্সিমাম মতামত আমার পক্ষে আসে, তাহলে বলবে হ্যাঁ আমি যা সিদ্ধান্ত নিয়েছিলাম যে স্যার ভালো ক্লাস নেন, তাহলে তুমি এটা প্রচার করতে পারবে বা তোমার যে সংগৃহীত তথ্য এটা যথাযথ মনে করবে। আর ম্যাক্সিমাম তথ্য যদি আমার বিপক্ষে যায় যে না ক্লাসটা উপভোগ্য নয়, ভালো হয় নাই, তাহলে তো বুঝতে হবে তোমার যে যে তথ্যগুলো তুমি কালেকশন করেছো সেই তথ্যের মধ্যে ত্রুটি রয়েছে। সুতরাং পৃথিবীতে যত গবেষণা, যত রকমের সিদ্ধান্ত নেওয়া, তার কতগুলো তথ্য বিশ্লেষণের মাধ্যমে নেওয়া হয়।
এই তথ্য কোনো ব্যক্তি নিজে বানাতে পারে না। যে এরিয়াতে সে কাজ করবে ওই এরিয়ার ভিতর থেকেই তার সংশ্লিষ্ট এরিয়া, তার অর্থ হলো সে যে কাজটি করতে চায়, যে কাজটি সে করতে চায় ওই কাজের সাথে সে বিষয়টি যে ফাইন্ড আউট করতে চায়, যে বিষয়ের উপরে সে তথ্য নিতে চায়, রিলেটেড যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো সংগ্রহ করে যে কোনো ভাবে করলে হবে না, তার পদ্ধতিগুলো কি হবে, ওই অ্যানালিসিস সাথে যে তথ্যগুলো সেটা যথাযথ হবে কিনা, সেই তথ্য দিয়ে কাজ করা যাবে কিনা সবকিছু নির্ভর করতে হয়, না হলে তোমার উদ্দেশ্য ব্যাহত হবে। সুতরাং তুমি বলবা এটা হবে না, আন্দাজের উপরে হবে না, তোমাকে তথ্যের যথাযথ তথ্যের মাধ্যমে অজানা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে হয়। আর এই তথ্যরা যে বিষয়ের মাধ্যমে, তোমার তো জানো যে কোনো একটি নিয়মের মাধ্যমে তথ্য কালেক্ট করতে হয়, তাই না? আর সেই নিয়মটা যে বলে দেয় ওই সাবজেক্টের নামে আমরা বলছি স্যাম্পল সার্ভে, তাই না, স্যাম্পলিং টেকনিক। তা আমরা এইটা ইন্টারমিডিয়েট যখন আমরা ক্লাসগুলো নিয়েছিলাম ওদের একটি চ্যাপ্টার রয়েছে টোটালি এটা, তো সেখানেও তোমরা অনেকে দেখেছো এটা কিন্তু অনার্স সেকেন্ড ইয়ার, তাই না? সুতরাং আমি আজকে বলবো সেই কথাগুলো আবার। স্যাম্পল, আগে আসি পপুলেশন, স্যাম্পল, স্যাম্পলিং। দেখো পপুলেশন, তুমি যে এরিয়াটা নিয়ে কাজ করতে চাও, যে বিষয়ের উপরে কাজ করতে চাও, ওই বিষয়ের সাথে যে সমস্ত তথ্য জড়িত, যে সমস্ত ব্যক্তি জড়িত, যে সমস্ত কর্মকাণ্ড জড়িত, সেই কর্মকাণ্ডগুলো সম্পাদন করার জন্য যে সমস্ত তথ্যগুলো দরকার, সেই তথ্য কালেকশন করতে গিয়ে যদি ওই বিষয়ের সাথে জড়িত যারা তাদের সবাইকে অন্তর্ভুক্ত করো, তাহলে ওই সকল তথ্যকে একত্রে বলে পপুলেশন। যেমন পরিসংখ্যানে সেকেন্ড ইয়ারে যারা ঢাকা কলেজের অধ্যয়ন করে তারা মাসে কত টাকা খরচ করে, তারা কেমন ধরো ফ্যামিলি থেকে এসেছে, তার বাবা মার আর্থিক সংগতি কেমন, এটা যদি আমরা জানতে চাই, এখন পরিসংখ্যানে সেকেন্ড ইয়ারে অনার্সে 100 জন ছাত্র রয়েছে, তাদের কাছ থেকে তাদের মাসে কত টাকা খরচ করে আমি তা জানতে চাই। এখন ওই 100 ছাত্রের কাছ থেকে যদি জিজ্ঞাসার মাধ্যমে তথ্যগুলো নেই, তাহলে কতজনের তথ্য নিলাম? 100 জনের। তাহলে 100 জনের তথ্য ছিল কত? আমার মোট 100, গণনায় অন্তর্ভুক্ত করেছিল 100, কেউ বাদ করেছে না, ওই 100 জনকে একত্রে বলে পপুলেশন, বাংলায় বলে সমগ্র। ওকে, আমরা উদাহরণ দেই, তোমার মা ভাত রান্না করেন, ভাত সিদ্ধ হয়েছে কিনা উনি সিদ্ধান্ত নিতে চান। উনি যদি পাতিলের প্রত্যেকটা ভাত টিপে 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 দেখেন, তারপরে যদি সিদ্ধান্ত নেন, তাহলে এটাকে আমরা বলবো পপুলেশন। কোনটাকে? সকল ভাতকে একত্রে বলবো পপুলেশন। আর উনি যদি এটা না করে বিভিন্ন সময় 2টো 4টা 10টা ভাত উঠিয়ে সিদ্ধান্ত নেন ভাত সিদ্ধ হয়েছে, তাহলে ওটাকে আমরা বলছি ওই প্রতিনিধিত্বকারী মান, রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ দ্য পপুলেশন, রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ দ্য পপুলেশন, অথবা এ স্মল পার্ট অফ দ্য পপুলেশন। তাহলে প্রতিনিধিত্বকারী মান অথবা একটি ক্ষুদ্র অংশ
সেই ক্ষুদ্র অংশটা কোত্থেকে আসছে? পপুলেশনের একটি ক্ষুদ্র অংশ, যাদেরকে আমরা প্রতিনিধিত্বকারী বলি। ওই প্রতিনিধিত্বকারী মানের মাধ্যমে আমরা টোটাল তথ্য বিশ্ব সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। ওই টোটাল তথ্য বিশ্বকে আমরা বলছি পপুলেশন, আর ওই প্রতিনিধিত্বকারী মানকে বলছি আমরা স্যাম্পল। সারা বুঝতে পেরেছি? আর পপুলেশন থেকে একটি নিয়মের মাধ্যমে, একটা পদ্ধতির মাধ্যমে তোমাকে তথ্যগুলো বাছাই করতে হবে নিয়মের মাধ্যমে। তুমি যদি একটা নিয়ম করো, আমি প্রতিদিন 10টায় ঘুমাবো, এবং তুমি যদি এটার মধ্যে অভ্যস্ত হয়ে যাও, দেখো প্রত্যেকদিন তোমার 10টা বাজার আগে, 10টার আসলেই তোমার ভিতরে একটা তারা তৈরি হবে যে আমার তো 10টায় ঘুমের সময় হয়ে গেছে। এটা একটা নিয়ম। তেমনি ভাবে আমরা যখন পপুলেশন থেকে স্যাম্পল নিব, তার কতগুলো আন্দাজি নিলে হবে না। তোমার মন করা তত্ত্ব দিয়ে বিশ্ব চলবে না, তোমার মন করা তত্ত্ব দিয়ে রিসার্চ চলবে না। তুমি বলবো স্যার এই তত্ত্ব নেন, আন্দাজে একটা তত্ত্ব, সেটা দিয়ে পৃথিবী চলবে না, কোনো কার্যকরী ফল পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? কতগুলো নিয়ম আছে, যে নিয়মকে ফলো করে তুমি তথ্যগুলো নিবে। তাহলে নিয়মটা বাতলে দেবে কে? তোমাকে নিয়মটা বলে দেবে কে? একটি পুস্তক, একটি বই। তাহলে ওই বইটার মধ্যে কি থাকবে? নিয়ম, যে নিয়মের মধ্যে তথ্যগুলো কালেক্ট করবে। তাহলে সমগ্র থেকে বা পপুলেশন থেকে স্যাম্পল নেওয়ার যে প্রসেস, পদ্ধতি, তাকে আমরা বলছি স্যাম্পলিং। ওকে স্যার? তিনটা জিনিস তাহলে আমরা পেলাম: পপুলেশন, স্যাম্পল, স্যাম্পলিং। এখন আমার সাথে একটু বলেন, the totality of an experiment, but total outcomes of an experiment which is related in the area where we want to work or job, অর্থাৎ যেখানে আমরা কাজটা করতে চাই সেই এরিয়ার সাথে যে সমস্ত তথ্যগুলো জড়িত, ওই তথ্যগুলোকে একত্রে বলে পপুলেশন। আর ওই তথ্য থেকে রিপ্রেজেন্টেটিভ তথ্যগুলোকে বাছাই করার পদ্ধতিকে বলা হয় দ্য প্রসেস, তাই না? দ্য প্রসেস which by which we collect the representative part or small part of the population. This process is called sample. আর আমরা যেটাকে বলছি রিপ্রেজেন্টেটিভ পার্ট অর স্মল পার্ট, which is collect from the population by the process or method. This is called the sample. তাহলে তিনটা জিনিস আমরা পেয়ে গেলাম, তিনটা জিনিস। তাহলে আমরা এটা বলে একটা বক্স করি। এই বক্সের মধ্যে দেখো, তোমাদের ক্লাসে 100 জন ছাত্র আছে। আমি এখান থেকে 20 জন ছাত্র নিতে চাই। আমি ক্লাসের ছাত্রদের উচ্চতা জানতে চাই, অথবা তোমাদের বয়স জানতে চাই। তো দেখো, আমরা পপুলেশনকে বলি ক্যাপিটাল এন, আর ওখান থেকে যে স্যাম্পলটা নেই রিপ্রেজেন্টেটিভ পার্ট আমরা বলি 20। এখন এই এন সংখ্যক মান থেকে, ক্যাপিটাল এন থেকে স্মল এন বাছাই করার যে প্রক্রিয়া, তাকে আমরা বুঝি স্যাম্পলিং। তাহলে তিনটা জিনিস নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। দেখো, আমরা বলবো স্ট্যাটিস্টিক এন্ড স্ট্যাটিস্টিক্স, এই দুটো কি? তোমরা পড়েছো স্ট্যাটিস্টিক্স। তোমরা অনেকে বলো একটা সিঙ্গুলার আর একটা প্লুরাল। এখানে সমষ্টি বোঝায় অনেকগুলো তথ্যের সমাহার, ওগুলোকে আমরা স্ট্যাটিস্টিক্স বলি। আর আমরা যদি বলি x বার,
this equal to summation xi by k যদি বলি সিগমা স্কয়ার তা আমরা বলি xi minus x bar whole square by n. The formula which is used to estimate the any values of the population of the sample or of the sample, this formula is called statistic. আর এই ফর্মুলাকে সাকসেস করার জন্য যে সমস্ত অবজারভেশন গুলো আমরা ব্যবহার করেছি তাদেরকে আমরা বলছি স্ট্যাটিস্টিক্স। দেখো x1 x2 ডট x1 if you do not x1 the height of the student, তাহলে তোমার ক্লাসে যদি 100 জন স্টুডেন্ট থাকে তাদের সকলের উচ্চতা, তাহলে আমরা বলছি কি পরিসংখ্যান হলো তথ্যের সমষ্টি। তো 100 জনের তথ্যকে একত্রে কি বলবো স্ট্যাটিস্টিক্স, তাই না? আর তাদের এখন গড় বের করতে একটা ফর্মুলা দরকার, দিস ইজ কল্ড স্ট্যাটিস্টিক, দিস ইজ দ্য সিঙ্গুলার। কাই স্কয়ার এ টি এগুলো সব স্ট্যাটিস্টিক। এখন আসো sample size and population size, this is a only. Population size, total number of observation, which is related in our investigation area. This is sample size. তুমি মনে করো তোমার ক্লাসে 100 জন ছাত্র আছে যাদেরকে নিয়ে আমরা কাজ করতেছি এবং জানতে চাই তারা কত ঘন্টা দৈনিক লেখাপড়া করে একদিনে। 24 ঘন্টার মধ্যে কে কতটুকু লেখাপড়া করে এভারেজ আমরা জানতে চাই, তাই না? এখন তাহলে তুমি কতজনের উপরে কাজ করতে চাও? 100 জন। 100 জনকে একত্রে বলে পপুলেশন সাইজ। আর সবাইকে নিয়ে যখন আমরা কাজ করব না, একটি ক্ষুদ্র অংশের উপরে ভিত্তি করে যখন আমরা কাজটা করব, ওই ক্ষুদ্র অংশ মনে করে 100 থেকে আমরা 20 জন নিলাম, ওই 20 জনকে একত্রে বলে স্যাম্পল সাইজ। ক্লিয়ার স্যার? অর্থাৎ কত জনকে নিয়ে কাজ করবে, তুমি যে বিষয় নিয়ে কাজ করতে চাও ওই বিষয়ের সাথে কতগুলো লোক জড়িত, কতগুলো দ্রব্য জড়িত, সবাইকে যখন আনবো গুনে দেখবো 100 ধরো 500, তো 500 কে বলে পপুলেশন সাইজ। সেখান থেকে কতজন নিয়ে আমরা একটা ক্ষুদ্র অংশ বাছাই করে কাজ করতে চাই, ওই ক্ষুদ্র অংশটাকে আমরা বলছি স্যাম্পল সাইজ। স্যার ক্লিয়ার? এখন বলতে পারো স্যার আমরা পপুলেশন থেকে স্যাম্পল কেন নিতে চাই, প্রশ্ন আসতে পারে। আমি আপাতত বলছি 3টি কারণ। There are 3 reasons. কয়টি? 3টি। কি কি বলতে পারো? একটি হলো আমরা সময় বাঁচাতে চাই, 2 নম্বরে শ্রম বাঁচাতে চাই, 3 নম্বরে অর্থ বাঁচাতে চাই। তোমাকে আমি 10,000 টাকা দিয়ে বললাম বাংলাদেশের মানুষের শিক্ষার হার কেমন, অথবা বর্তমান যে বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে গ্রাম অঞ্চলে এর প্রভাব কেমন, তুমি আমাকে তথ্য কালেক্ট করে দাও। কত টাকা দিলাম? 10,000 টাকা। এখন তুমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে তথ্য কালেক্ট করলে 10,000 টাকা পারবে? আমি তোমাকে সময় দিলাম 10 দিন, তুমি কি সারা বাংলাদেশকে এরিয়া ধরে এই 10 দিনে আমাকে কোনো তথ্য দিতে পারবে? পারবে না। তাহলে দেখো
তাহলে কি তুমি সময় বাড়াতে হবে। সময় বাড়লে তোমার শ্রম ঘন্টা বাড়বে, শ্রম ঘন্টা যদি বেড়ে যায় তাহলে তোমার অর্থ খরচ বেশি হবে। ক্লিয়ার? যদি তোমার সময় বেশি লাগে তাহলে তোমার শ্রম ঘন্টা বাড়বে, তোমার বেশি পরিশ্রম করতে হবে। যত বেশি পরিশ্রম করবে তখন তোমার পয়সার ব্যাপার আর অর্থের ব্যাপার আসবে। স্যার আমি তো 100 ঘন্টা কাজ করেছি, আপনি আমাকে 5 ঘন্টা টাকা দিবেন, এটা তো হবে না স্যার। তাহলে দেখো, এই কারণে আমরা এই পপুলেশনকে বাদ দিয়ে স্যাম্পলের উপরে ভিত্তি করে অ্যানালাইসিস গুলো করি। 3টি কারণে। কি কি? সময় সেভ করতে হবে, মানি সেভ করতে হবে, আর লেবার সেভ করতে হবে। সময়, শ্রম, অর্থ, 3টা পরস্পর রিলেটেড, একটা ছাড়া একটা চলবে না। এখন বলতে পারো স্যার এই দুইটার মধ্যে যদি আমরা কাজ করি তাহলে ভালো ফল পাবো কোনটার মাধ্যমে? তুমি নিশ্চয়ই উত্তর নিজে দিতে পারবে। তোমার ক্লাসে ছাত্র আছে, তুমি উচ্চতা জানতে চাও, যদি তুমি দৈব চয়নের মাধ্যমে র্যান্ডমলি তুমি যদি নাও, দেখা যাবে যে তোমাদের ক্লাসে সবচেয়ে লম্বা ছাত্র চলে আসতে পারে, অথবা সবচেয়ে খাটো ছাত্র চলে আসতে পারে। কারণ এর উপর তো তোমার কোনো নিয়ন্ত্রণ নাই, যে কেউ আসতে পারে। কিন্তু যদি তুমি পপুলেশন নিয়ে কাজ করো তাহলে তোমার কনফিউশনের কোনো সুযোগ নেই, কারণ তুমি প্রত্যেকটা ছাত্রকে গণনা অন্তর্ভুক্ত করো এবং প্রত্যেকটা ছাত্র সম্পর্কে তোমার একেবারে পুঙ্খানুপুঙ্খানু ধারণা হবে। তাহলে তুমি তো নিজেই বলতে পারো যে আসলে কোনটা তোমার জন্য ভালো। সুতরাং আশা করি উত্তরটা তুমি পেয়ে গেছো। তো কোন একটি গবেষণার জন্য ওই গবেষণার সাথে যারা জড়িত তাদের প্রত্যেকেই যদি আমরা গণনায় নিতে পারি তাহলে ওইটা হবে আমাদের জন্য ভালো এবং অত্যন্ত রিলায়েবল এবং তোমার গ্রহণযোগ্য যে রেজাল্টটা সেটা আমরা পেয়ে যাব। কিন্তু ওই নমুনার মাধ্যমে কখনো তুমি ভালো সঠিক রেজাল্ট, একটা 100% একুরেট এই রেজাল্ট তুমি কখনোই পাবে না। কেননা এখানে কখনো কখনো বেড়ে যেতে পারে, আবার কমে যেতে পারে, তুমি নিশ্চিত করে বলতে পারবে না। তাহলে আমরা বলবো যে পপুলেশন নিয়ে কাজ করলে যে তথ্যের যে ডাটার একুরেসি থাকে, ফলে এর ফলাফলটা আমরা একুরেটলি পাই। কিন্তু যখন আমরা পপুলেশন বাদ দিয়ে স্যাম্পলের উপর ভিত্তি করে কাজটি করব তখন কিন্তু আমরা সেই ভালো ফলাফল, যে একেবারে 100% আমি শিওর দিয়ে বলবো আমার ফলাফল অত্যন্ত কার্যকরী হয়েছে বা যথাযথ হয়েছে, এই কথা বললে আমাদের জন্য কখনোই আমাদের ফলাফল সুখকর হবে না। তাহলে আমরা কেনই বা এটা বাদ দিয়ে এটা নেই? ওই যে 3টি কারণ, সময়, শ্রম, অর্থ, এই 3টাকে আমরা বাঁচাতে চাই। আসো স্যাম্পল ফ্রেম, স্যাম্পল ফ্র্যাকশন, একটাকে বলছি আমরা নমুনা কাটাবো, আরেকটা বলছি নমুনা ভগ্নাংশ। স্যাম্পল ফ্র্যাকশন কাকে বলো? আগে বলো নমুনা কাঠামো কি। মনে করো 100 জন ছাত্রের মধ্য থেকে তুমি 10 জন নিতে চাও। এই 10 জন কি তুমি সিরিয়ালি পাবে? 1-এর পর 5, 5-এর পর 10, 10-এর পর 15, 15-এর পর এভাবে সিরিয়ালি আসবে? হয়তো দেখা যাবে 1 নম্বর, আমি যদি 100 জনকে লটারি দিই, অর্থাৎ এটি কতগুলো 100 কাগজের উপরে 1, 2, 3 আকারে আমি ছাত্রদেরকে র্যাঙ্কিং করলাম অথবা নাম্বারিং করলাম। এখন ওখান থেকে আমি 10 জন নিব। আমি লটারির মধ্যে চোখ বন্ধ করে একটি তুললাম, আসলো 5 নম্বর, ফেলে দিলাম, আসবে কোথায়? দ্বিতীয়বার আরেকটি নিলাম, আসলো 75 নম্বর। আমি তৃতীয়টা উঠালাম, আসলো 2 নম্বর। আমি চতুর্থ উঠলাম, আসলো 22 নম্বর।
আমি পঞ্চমটা নিলাম, আসলো 8 নম্বর। আমি ষষ্ঠ নিলাম, আসলো 25 নম্বর। দেখো এ লেভেল আসছে, কিন্তু কত এইভাবে এলোমেলো মান নিয়ে কাজ করা যাবে না। তুমি পপুলেশন থেকে স্যাম্পল নিবা, তুমি টার্গেট আমি 10 জন নেব, 10টার মান এলোমেলো ভাবে আসতেই পারে, সিরিয়াল ব্রেক হয়ে আসতে পারে, উল্টো পাল্টা, তারা সাজানো থাকবে না। তোমার কাজ হলো পপুলেশন থেকে স্যাম্পল নেওয়ার পরে ওই স্যাম্পল গুলোকে সাজিয়ে একটি কাঠামো তৈরি করবে, একটি সেট তৈরি করবে, সাজানো ওই কাঠামোকে আমরা বলছি স্যাম্পল ফ্রেম। যেমন তুমি যদি এটাকে বলো 1, 10, 3, 18, 15, মনে করে এই পাঁচটাই বলো, এটাকে তুমি স্যাম্পল হিসেবে নিয়েছো, তুমি এটাকে স্যাম্পল ফ্রেম বলতে পারো না। স্যাম্পলিং ফ্রেম বলতে পারো না, তাহলে কি করবে? 1, 3, 10, 15, 18, এটাকে তুমি একটি কাঠামো বলতে পারো। দেখো, the data is arranged in ascending or descending order. হয় তুমি ছোট থেকে বড় সাজাও, অথবা বড় থেকে ছোট সাজাও, সাজিয়ে যে সেটটা তুমি পাবে, যে কাঠামোটা পাবে, এটাকে আমরা বলছি স্যাম্পলিং ফ্রেম। আসো স্যাম্পল ফ্র্যাকশন, এটাকে আমরা বাংলা বলি নমুনা ভগ্নাংশ। কাকে বলে? দেখো এই কথাগুলো বারবার শুনবে আর বলবে, স্যার এই কথাগুলো কেন বলে? আমরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি তখন আমাদের সাবেক ভিসি স্যার সালে আহমেদ, বাংলাদেশের একজন বড় পরিসংখ্যানবিদ, উনি সাবজেক্টে পড়াতেন। তা বারবার বলতো, জাহাঙ্গীরনগরের কাঁঠাল গাছে কতটা কাঁঠাল আছে তুমি এস্টিমেট করো, আম গাছে কতগুলো আম আছে এস্টিমেট করো, নদীতে কয়টা মাছ আছে তুমি এস্টিমেট করো, পদ্মা নদীতে কয়টি মাছ আছে, ইলিশ মাছ আছে এস্টিমেট করো। তার মাধ্যমে কি বুঝিয়েছেন দেখেন, এখন বুঝি। উনি বোঝাতে চেয়েছেন পপুলেশন 2 প্রকার, একটা হলো সসীম আর একটা হলো অসীম। কে? স্মল, লার্জ। লার্জ বলতে অনেক, অসীম বোঝায় বঙ্গোপসাগরে কয় লিটার পানি আছে, কতগুলো মাছ আছে, পদ্মা নদীতে কতগুলো মাছ আছে, আকাশে কতগুলো তারা আছে, ইনফাইনাইট পপুলেশন। কিন্তু তোমাদের কাছে 100 জন ছাত্র আছে, দিস ইজ কল্ড দ্য ফাইনাইট পপুলেশন। এখন বুঝতে পারছি স্যারের উদাহরণের মধ্যে কেন ছিলেন। তো স্যাম্পলিং করতে হলে তোমাকে কতগুলো বাস্তব উদাহরণের মুখোমুখি হতে হবে, এবং ওর মাধ্যমে তুমি জ্ঞান অর্জন করতে পারবে, এবং তাহলে তুমি এই সাবজেক্টটিকে সহজ মনে করবে। এটাকে পেছিয়ে গুছিয়ে বুঝলে তুমি কখনোই স্যাম্পলিং শিখতে পারবে না। তোমাকে বাস্তব উদাহরণের মাধ্যমে, তোমাকে রিয়েল লাইফের যে উদাহরণগুলো, আমাদের এক্সাম্পলগুলো রয়েছে, ওগুলো আমাকে দিতে হবে। দিস ইজ দ্য স্যাম্পলিং। এরা বোঝার জন্য এর সাথে সহজ করে পন্থা নেই। আমরা তাহলে ফাইনাইট পপুলেশন আর ইনফিনিট পপুলেশন আমরা বুঝতে পেরেছি। যে পপুলেশনকে আমরা গণনা করতে পারবো, শুরু থেকে শেষ পর্যন্ত বলতে পারবো, আর যে পপুলেশন আমরা গণনা করতে পারবো না, অসীম পর্যন্ত শেষ করা যাবে না, ওটাকে আমরা বলছি ইনফাইনাইট পপুলেশন। ওটা নিয়ে কাজ করা কঠিন। তখন তোমাকে ওই পোস্টেরিয়র প্রায়র, আমরা যে আরোহী সম্ভাবনার কথা বলেছি, ওর মধ্যে লার্জ স্যাম্পল প্রপার্টিসের যে কাজগুলো রয়েছে, ওই কাজগুলো আমাদের করতে হবে। হ্যাঁ, যাক, আমরা স্যাম্পল ফ্র্যাকশন কি? আমরা পপুলেশন থেকে অলওয়েজ স্যাম্পল নিয়ে কাজ করতে চাই, তাই না? তো তোমার মনে করো n সংখ্যক পপুলেশন রয়েছে, তুমি এখান থেকে n সংখ্যক স্যাম্পল নিতে চাও, তাহলে তোমার স্যাম্পল ফ্র্যাকশন কি হবে? স্যাম্পল ফ্র্যাকশনকে আমরা n দ্বারা প্রকাশ করি, this equal to s small n ভাগ ক্যাপিটাল N। অর্থাৎ নমুনাকে যদি আমরা সমগ্রকের মান দ্বারা ভাগ করি, তাহলে যে ভগ্নাংশটা আমরা পাই তাকে আমরা বলছি স্যাম্পল ফ্র্যাকশন। আবারও বলছি, স্যাম্পলকে যদি পপুলেশনের মানের দ্বারা ভাগ করি, তাহলে একটি ভগ্নাংশ পাওয়া যায়, আর এই ভগ্নাংশটাকে আমরা বলছি স্যাম্পল ফ্র্যাকশন। ক্লিয়ার স্যার?
বলছিলাম একটু আগে শিখিয়ে নিই, এটা যদি আমাদের পরে আসবে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর মধ্যে, আমরা তখন বলবো। একটা একটু শিখি, উইদাউট রিপ্লেসমেন্ট এর ধারণা থাকলে ভালো হবে, আর উইথ রিপ্লেসমেন্ট, without replacement and with replacement. Without, if you consider a box, then there are some ball here. If we draw one ball from the box, what is the probability of getting one balls? Then your answer, the probability of getting one ball is 1/5, 100% সঠিক। প্রথম যে কোনো একটি জিনিস নেওয়া, এই সম্ভাবনা আমরা কখনোই ভুল করব না, এটা আমরা জানি, কারণ probability the ratio of favorable outcomes by total number of outcomes, অনুকূল ফলাফল এবং মোট ফলাফলের একটি রেশিওকে আমরা বলছি, আমরা কি বলেছি, আমরা সম্ভাবনা বলেছি। তো আমরা প্রথম বলটির সম্ভাবনা আছে কয়টা, 5টা, নেব কয়টা, একটা, সম্ভাবনা 1/5, এটা সবাই আমরা বলতে পারি। কিন্তু দ্বিতীয় বলটির ক্ষেত্রে আমরা বলবো, if you consider another ball from the box, what is the probability of getting another ball? আমি দ্বিতীয় আরেকটি নেব, সেকেন্ড বল, what is the probability of getting the second ball from the box? Answer 1/5। তাহলে একটা বলের দ্বিতীয় বলের ক্ষেত্রে, আমি প্রথম বলের ক্ষেত্রে কিন্তু তুমি বলছো 1/5, আমি বলেছি 1/5, কিন্তু দেখো দ্বিতীয় বলটি নেওয়ার সময় আমাদের সম্ভাবনার মাত্রা, তুমি বলছো একটা, আমি বলছি একটা, আরেকজন একটা, ইত্যাদি ইত্যাদি, আমরা যে যার মতো যা বুঝেছি তাই অ্যানসার করেছি। নো, যেখানে এই কনফিউশনটা তৈরি হয়, সেখানে এই দুইটার কারণে কনফিউশন তৈরি হয়, একটা হলো উইথ রিপ্লেসমেন্ট, আরেকটা হলো উইদাউট রিপ্লেসমেন্ট, পূর্ণ স্থাপন করা, পূর্ণ স্থাপন ব্যতীত। তুমি প্রথম বলের ক্ষেত্রে 1/5 বলেছো, দ্বিতীয় বলের ক্ষেত্রে 1/5 সঠিক। যদি দ্বিতীয় বলটি নেওয়ার আগে প্রথমটি ওই বক্সে ফেরত দিতে, তারপর নিতে, তাহলে ঠিক ছিল। কিন্তু আমরা যে বলটা প্রথম নিয়েছি, দ্বিতীয়টা নেওয়ার আগে ওইটা ফেরত দেইনি, তাহলে কি হলো, একটা বল এখান থেকে চলে গেছে, তাহলে আছে একটা বাকি, বাকি আছে চারটা, চারটার ভিতর থেকে নেবে একটা, তাহলে সম্ভাবনা হবে। ক্লিয়ার? তাহলে দ্বিতীয় বলটির আগে নেওয়ার আগে যদি প্রথমটা একটা বক্সে ফেরত দেই, তারপর দ্বিতীয় বল উত্তোলন করি, তাহলে দিস ইজ কল্ড দ্য উইথ রিপ্লেসমেন্ট। ফলে যতবার যে বলই নাও না কেন, তার সম্ভাবনার মানের কোনো পার্থক্য হয় না। কিন্তু যদি দ্বিতীয়টা নেওয়ার আগে প্রথমটা ফেরত না দেই, তৃতীয়টা নেওয়ার আগে দ্বিতীয়টা ফেরত না দেই, চতুর্থ নেওয়ার আগে তৃতীয়টা ফেরত না দেই, এভাবে যদি নেই আর ফেরত দেই না কিন্তু নিচ্ছি, তাহলে টোটাল থেকে আস্তে আস্তে কমতে থাকে এবং সম্ভাবনার মানের মধ্যে পার্থক্য তৈরি হয়। তখন এই মেথডটাকে আমরা বলি উইদাউট রিপ্লেসমেন্ট। ক্লিয়ার? What is survey? জরিপ কি? জরিপপত্র গণনা করা। যেমন আদমশুমারি, এটা একটা জরিপ। শিক্ষা সংক্রান্ত কোনো জরিপ। করোনা পরিস্থিতি নিয়ে কতজন লোক আক্রান্ত হচ্ছে সারা বাংলাদেশে, প্রত্যেক দিনের আক্রান্তের হার কত, তার উপর ভিত্তি করে যদি আমি মনে করি বাংলাদেশের লোক আছে 17 কোটি, শতকরা আক্রান্ত হচ্ছে 20 বা 22 বা 18 বা 16, তার উপর ভিত্তি করে যদি আমরা কাগজ কলমে তৈরি করি, তাহলে আক্রান্তের হার আমরা পেয়ে যাই সারা বাংলাদেশে। আর তুমি বাড়ি বেড়ে গিয়ে টেস্টের মাধ্যমে যদি করো,
তাও তুমি পেয়ে যাবে। তাহলে সঠিক কোনটা? কল্পনার উপর ভিত্তি করে 18-20% ধরে যদি তুমি বের করো, এটা একটা সার্ভে, বাট এটা হলো গ্রহণযোগ্যতা পাবে। গ্রহণযোগ্যতা নেই, কেননা তুমি নিজে বানিয়েছো। তার উপর কতগুলো তথ্যের উপর ভিত্তি করে, পুরনো তথ্যের উপর ভিত্তি করে তুমি একটি তথ্য তৈরি করেছো, একটি গবেষণা তৈরি করেছো। আর তুমি যদি বাড়ি বেরিয়ে যেতে, তাহলে নতুন একটি নিজেই তৈরি করতে পারতে, যার ভিতরে তোমাকে জিজ্ঞেস করলে বলতে হবে তুমি কি তথ্যগুলো কিভাবে তৈরি করেছো। স্যার, আমি প্রত্যেকটা বাড়ি বেরিয়ে গেছি, প্রত্যেকটা মানুষকে আমি টেস্ট করেছি, তার মাধ্যমে এটা পেয়েছি। তাহলে এটা নিয়ে কেউ তোমাকে কথা বলবে না। আর তুমি যদি আরেকজনের তথ্যগুলো ধার করে এনে তুমি যদি সেটা বলো স্যার এর উপর ভিত্তি করে, তাহলে তোমাকে বলবো যে না, তো তোমার তথ্যের মধ্যে ভেজাল আছে, তোমার তথ্যের মধ্যে ভেজাল রয়েছে, সুতরাং এটা আমি গ্রহণ করতে পারবো না। তাহলে আমরা জরিপ করি, সেটা কি হিসেবে? সেটা জরিপ করি পপুলেশনের ভিত্তি করে, স্যাম্পলের উপর ভিত্তি করে। তুমি যদি আদমশুমারির কথা বলো, তাহলে তোমার স্যাম্পলের উপর ভিত্তি করে কাজ করলে হবে না, তোমাকে প্রত্যেকটা বাড়ি বাড়ি যেতে হবে, প্রত্যেক জনের কাছে যেতে হবে, তাহলে তুমি জনসংখ্যার তথ্য পাবে। আর সেটা না করে তুমি যদি ঢাকা কলেজের সামনে দাঁড়িয়ে 100 জন লোক পাবে, 1 ঘন্টায় 500 জন লোক হাঁটছে, তাহলে 24 ঘন্টা কতজন হাঁটে? তাহলে এখানে যদি আমরা দিন বানাই, দিনকে বছর বানাই, তারপর লোক সংখ্যার টোটাল করি, এরিয়া দিয়ে গুণ করি, তাহলে তো লোক সংখ্যা বেড়ে যাবে, অথবা তাও পেয়ে যায়। কিন্তু সেটা সঠিক তথ্য হবে না, কেননা ঢাকার ডেনসিটি, জনসংখ্যার বসবাসের যে ঘনত্ব, এটা সারা বাংলাদেশকে একই ঘনত্বে পরিমাপ করা যাবে না। কেননা ঢাকা প্রতি বর্গ কিলোমিটারে যত লোক বাস করে, হ্যাঁ, তা সারা দেশে এই চিত্র নাই। সুতরাং তুমি তার উপর ভিত্তি করে যদি তথ্য দাও, তাহলে সেই তথ্য কখনোই সঠিক হবে না। তাহলে তুমি কি করবে? তাহলে তুমি কি করবে? যেমন যে কোনো শিক্ষার তথ্যের কথা বলো, অর্থনৈতিক তথ্যের কথা বলো, সেখানে তোমার বাড়ি বেরিয়ে যাওয়ার প্রয়োজন নেই, তুমি যে কোনো এরিয়াকে নিয়ে কাজ করতে পারো। শিক্ষার তথ্য বলো, তোমার বাড়ি বেরিয়ে যাওয়ার দরকার নেই, যে কোনো একটা এরিয়াকে চুজ করে তুমি কাজ করতে পারো, কারণ ওখানে শিক্ষিত অশিক্ষিত আছে, ধনী গরিব আছে, তুমি যেটা চাও সেটা তুমি পেয়ে যাবে। কিন্তু জনসংখ্যার তথ্য দিয়ে তুমি কোন একটি এরিয়াকে বিশ্বাস এরিয়া মনে করে সারা বাংলাদেশে কাজ করে, সেটা কখনোই সঠিক ফল আনবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের সেকেন্ড ইয়ার ক্লাস শুরু করেছি। আমার প্রতি সোমবারে এই ক্লাসটা নিয়মিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যদি বাঁচিয়ে রাখে, সুস্থ থাকি, প্রতি সোমবারে আমরা 11:30 থেকে ইনশাআল্লাহ নেব। তো যারা যারা আমার সাথে ছিলেন এতক্ষণ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। যারা আমার ক্লাসটি দেখেছ এবং যারা দেখেছেন, সবাইকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ হলো এই ক্লাসের মাধ্যমে আমাদের যে তৈরি বিস্তৃতি উপস্থাপন, হ্যাঁ, এগুলো নিয়ে যদি আমরা কাজ করি, আপনাদের সমালোচনা, আপনাদের অনুপ্রেরণায় আমরা ক্লাসটাকে আরো প্রাণবন্ত করে তুলতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার হাত জোর বিনীত অনুরোধ, তোমরা ঘরের বাহিরে যাবে না। সরকার যে নির্দেশনা দিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনাগুলো যথাযথভাবে পালন করবে, এটা একান্ত অনুরোধ। তোমরা ভালো থাকবে, দেশ ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, আমরা ভালো থাকব। আবার দেখা হবে আগামী সোমবারে ঠিক 11:30। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাই।